আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের উপর একটি ক্লাসের আয়োজন করা হয়েছে। আশা করছি সবাই ক্লাসটি ভালোভাবে উপভোগ করবে। তো ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমার পরিচিতি জেনে নাও এক নজর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটি দৃশ্য দেখতে পাচ্ছ। একটি হচ্ছে আমাদের ফসল উত্তোলনের দৃশ্য, অন্যটি আমাদের গার্মেন্টস শিল্পে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ এখানে, যে একটি মুরগির খামার, অন্যটি আমাদের ফসলে ফুলে ভরা বাংলাদেশের যে সবজি উৎপাদনের একটি দৃশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমাদের পাঠ অধ্যায় 6 বাংলাদেশের অর্থনীতি পার্ট 1 ও 2 এর উপর আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখব যে অর্থনীতি কি বা কাকে বলে। সাধারণ অর্থে আমরা জানি যে টাকা পয়সা, ধন সম্পদকে আমরা অর্থনীতির সাথে যুক্ত করি, কিন্তু আমরা যে বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে হয় এভাবে: অর্থনীতি এমন একটি শাখা যা পণ্য সামগ্রী উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। সীমিত সম্পদ কিন্তু চাহিদা অপূরন্ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। আমরা একজন অর্থনীতিবিদের সংজ্ঞা দেখব, যে আধুনিক সংজ্ঞা দিয়েছেন অর্থনীতিবিদ এল রবিন্স। তিনি বলেন, অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের সম্পদ সীমিত, কিন্তু এই সীমিত সম্পদ দিয়ে আমাদের চাহিদা মেটাতে হবে, অসংখ্য চাহিদা মেটাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসি আমরা মূল পাঠে। পার্ট 1, আলোচ্য বিষয় মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কি বুঝি? একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। মনে রাখতে হবে যে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের মোট আয় অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। আমরা দুটি গ্রাফ দেখতে পেলাম এখানে। বাংলাদেশের যে অর্থনীতি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যে বাংলাদেশের অর্থনীতি সর্বকালের সর্বসেরা প্রবৃদ্ধি অর্জন করেছে 2017-18 অর্থ বছরে, অর্থাৎ জিডিপিতে অর্জন হচ্ছে 7.86%। আমরা পূর্বের বছরগুলোর তুলনায় আমাদের অর্থনীতি জিডিপি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, এই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি মোট জাতীয় উৎপাদন জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বুঝি? একটি দেশের নাগরিক কোনো নির্দিষ্ট সময়ে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন জিএনপি। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই কর্মরত থাকুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। আমরা আরো দুটি গ্রাফ দেখতে পেলাম যে বাংলাদেশের অর্থনীতি উচ্চ অর্থাৎ ঊর্ধ্বগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার আমরা আসি জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য কি। প্রথম, জিডিপি একটি দেশে সাধারণত এক বছরের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলে। অন্যদিকে একটি দেশে সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন বলে। জিডিপিতে দেশের অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে, কিন্তু বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে না। অন্যদিকে জিএনপিতে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের
আয় অন্তর্ভুক্ত থাকে, কিন্তু দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে না। জিডিপি একটি ভৌগোলিক অবস্থান পরিমাপক, অন্যদিকে জিএনপি জাতীয়তা ভিত্তিক পরিমাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি যে মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম বলতে কি বুঝি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা হয়? মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা মাথাপিছু আয় পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 2018-19 অর্থ বছরে দাঁড়িয়েছে $1,909। পরিকল্পিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। আমরা পাশাপাশি আরেকটি গ্রাফে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে আমাদের মাথাপিছু আয় তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য কি। দেশের কৃষি শিল্প ও সেবা খাতের উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। উৎপাদন আয় বৃদ্ধি পেলে দারিদ্রতা হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে ও বেকারত্ব হ্রাস পাবে। এই ছিল পার্ট 1 এর আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো। এই পাঠে আমরা দেখব বাংলাদেশের জাতীয় আয় বিভিন্ন খাতের অবদান, অর্থাৎ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান তোমরা এখানে দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে আমাদের কৃষি আর অন্যটি হচ্ছে বন। নিচে বুঝতে পেরেছ, প্রথম যে খাতটি আমাদের রয়েছে জাতীয় আয়ের, সেটি হচ্ছে কৃষি ও বনজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটি তথ্য উপস্থাপন করছি এখানে, যে 2012-13 অর্থ বছরে কৃষি ও বনজ খাতে যে অবদান ছিল সেটি হচ্ছে 13.09%। অন্যদিকে আমরা দেখব 2016 ও 17 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 11.12%। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরো তিনটি দৃশ্য দেখতে পেয়েছ। এখানে আমরা দেখলাম যে মাছ উৎপাদন, অর্থাৎ মৎস্য খাত, যা মাছে ভাতে বলা হয় বাঙালি। তাহলে মৎস্য খাতে আমাদের যে জাতীয় আয়ের একটি অন্তর্ভুক্ত রয়েছে, সেটি আমরা এখন দেখতে পাবো যে 2012-13 অর্থ বছরে মৎস্য খাতের অবদান ছিল 3.68%। অন্যদিকে 2016 এবং 17 অর্থ বছরে মৎস্য খাতের অবদান ছিল 3.61%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ। একটিতে দেখতে পেয়েছো যে গার্মেন্টস শিল্প আমাদের, অন্যদিকে একটি শিল্প কারখানার ছবি আমরা এখানে লক্ষ্য করলাম। নিশ্চয় বুঝতে পেরেছ এখানে আলোচনা হচ্ছে যে শিল্প খাত নিয়ে। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2012-13 অর্থ বছরে শিল্প খাতের অবদান ছিল 19.00%। অন্যদিকে 2016-17 অর্থ বছরে শিল্প খাতের অবদান ছিল 21.74%। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আমাদের অর্থনীতি কৃষিকে ছাড়িয়ে শিল্প অনেকটা এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরো দুটি ছবি দেখতে পেলাম। যে একটি ছবিতে পাইকারি, অন্যটি খুচরা বাজারের দৃশ্য আমরা এখানে দেখতে পেলাম। যে পাইকারি ও খুচরা বাণিজ্য এই খাত থেকে সরকার যথেষ্ট আয় করে থাকে। 2012-13 অর্থ বছরে এই খাত থেকে 14.3% অবদান ছিল এবং 2016-17 অর্থ বছরে অবদান ছিল 14.01%। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আরো দুটি ছবি এখানে। নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা এখানে পরিবহন ব্যবস্থাপনার কথা বলবো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাপনা, এর মাধ্যমে সরকার এখান থেকে যথেষ্ট আয় করে থাকে। তো এখানে আমরা 2012-13 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতের অবদান দেখব 11.50%। অন্যদিকে 2016-17 অর্থ বছরে এর অবদান ছিল 11.26%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো দুটি ছবি এখানে দেখতে পাচ্ছ, যে এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন খাত নিয়ে আলোচনা করা হবে, যে স্বাস্থ্য ও সেবা খাত। এই খাতেও আমাদের অর্থনীতির অবদান রয়েছে। 2012-13 অর্থ বছরে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান ছিল 1.88%। অন্যদিকে 2016-17 অর্থ বছরে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান ছিল 1.85%। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছ, যে বিভিন্ন খাতের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান আমরা একটি গ্রাফের চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। শিক্ষার্থীবৃন্দ,
আমরা প্রায় পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। তো বাংলাদেশের অর্থনীতির যে বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, আশা করছি তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, পার্ট 1-2। তো সে আলোকে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন করেছি, যেমন জিডিপি বলতে কি বোঝো, জিএনপি বলতে কি বোঝো, মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করা হয়, উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য কি। আমি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খুব সহজেই উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি পাঠের। তাই তোমরা বাসায় অবস্থান করছো, তোমাদের হাতে অনেক সময় আছে, বাসায় অবস্থান করবে তোমরা এই সময়ে। তো তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 6ষ্ঠ অধ্যায়ের উপর আমি আজকে যে পার্ট 1 ও 2 আলোচনা করেছি, সেই আলোচনা থেকে পার্ট 1-2 থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য করেছি। আশা করছি বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা তোমাদের বই থেকে দেখবে, উত্তরগুলো জেনে নেবে এবং খাতায় লিখে নেবে। তো প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ 8টি প্রশ্ন আছে, যেমন বাংলাদেশকে কি ধরনের দেশ বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা কোন কোন ধারা বিকশিত হচ্ছে, জিএনপি কি, মাথাপিছু আয় কি, জিডিপি কি, একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা কিভাবে নির্ণয় করা হয়, 2004-05 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন কত ছিল, 2017-18 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন কত ছিল। এই ছিল প্রথম স্লাইডের 8টি প্রশ্ন। এরপরে আমি আরেকটি স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরো 4টি প্রশ্ন করেছি। এটি হচ্ছে যেমন কৃষি ও বনজের খাতের কথা উল্লেখ করেছি, মৎস্য খাতের কথা উল্লেখ করেছি। একই সাথে এখানে তোমরা অবদান এর প্রবৃদ্ধির হার কত ছিল, এই প্রশ্নগুলো তোমরা জেনে নেবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছ। এখানেও আরো 4টি প্রশ্ন আমি করেছি। এখানে আমাদের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান, পাইকারি ও খুচরা বাণিজ্যের অবদান এর কথা উল্লেখ করেছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বই থেকে দেখে নেবে এবং আমার স্লাইড ওই উত্তরগুলো রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো 4টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জাতীয় আয়ে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত, এবং পরিবহন ও যোগাযোগ খাতের অবদান এবং একই সাথে প্রবৃদ্ধির হার তোমরা জেনে নেবে। এই পার্ট থেকে আমি তোমাদের জন্য 20টি প্রশ্ন করেছি, এছাড়াও আরো প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বাসায় ভালোভাবে বই পড়বে, একই সাথে উত্তরগুলো জানবে। এবং আমি প্রথম থেকে তোমাদের যে পার্ট 1 ও 2 থেকে আজকের এই স্লাইডগুলোতে আমি যেভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা অনেকটাই বুঝতে সক্ষম হয়েছো এবং তোমাদের পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন এখানে করেছিলাম। আর সুতরাং তোমরা ভালোভাবে বইটা পড়বে এবং উত্তরগুলো জানার চেষ্টা করবে। তো আমার পরবর্তী ক্লাস হবে যে বাংলাদেশের অর্থনীতি পার্ট 3, 4 ও 5-এর উপর। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য, শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমরা বাসায় অবস্থান করবে এই সময়টুকুতে, বাইরে যাবে না কোথাও, এবং বাসায় থেকে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং আসন্ন যে জিএসসি পরীক্ষা আছে এই পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করবে, এই প্রত্যাশা রেখে আমি তোমাদেরকে সাথে এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আমার পাঠ এখানে